এই কলেজের খোঁজ খবর নিতাম। এই যে আমাদের ছেলেরা যে রেজাল্ট করেছিল, এই রেজাল্ট চারিদিকে এক ধরনের আলোড়ন সৃষ্টি করেছিল। বিভিন্ন কলেজগুলোতে, এলাকাগুলোতে আমি থাকতেই যে প্লাস ছেলেরা আবার কলেজে ভর্তি হতো না, তারা ভর্তি হলো। তার মধ্যে একটা ছেলের নাম আমার মনে আছে, ওর নাম প্রভাস বিশ্বাস, আরও মনে ছিল। ও অ্যাডমিন ক্যাডারে চান্স পেয়েছে, পুলিশ ক্যাডারে চান্স পেয়েছিল, তাই না? যারা সরকারি চাকরি করছে তারা নিষ্ঠার সঙ্গে, আন্তরিকতার সঙ্গেই চাকরি করছে বলে আমার ধারণা। কারণ অনেক ছেলের সঙ্গেই, অনেক শিক্ষার্থীর সঙ্গেই এখনো আমার যোগাযোগ আছে। ওরা ৭-৮-এর পরে ৮, ৯, ৯, ১০, ১১ আমি এই সালগুলো বলছি কারণে আমি খোঁজ রাখতাম। এক ধরনের আমি এই শব্দটাই উচ্চারণ করব যে স্রোতের মতো ছেলেমেয়েরা এখানে ভর্তি হতে আসছিল। সেই সময় আপনারা পরিসংখ্যান দিয়ে দেখেন অনেক ছেলে মেয়ে এই কলেজে ভর্তি হয়েছিল এবং ছাত্রছাত্রীদের সংখ্যা অনেক ছিল। আমি যখন শুনি যে এত ছাত্রছাত্রী ভর্তি হয়েছে, এত ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে, আমার প্রাণ ভরে যেত। আমি খুব আনন্দ পেতাম। যাই হোক, আমরা সেই জোয়ারটাকে কলেজে আমরা ধরে রাখতে পারি নাই। আমার মনে হয় যদি ধরে রাখতে পারতাম তাহলে রাজপাট কলেজ যে কারণে প্রতিষ্ঠিত হয়েছে, যে কারণে এলাকার লোকজন এই সমস্ত জমি দিয়েছে, অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, সেটা পূর্ণতা পেত। আমি আমার জীবনের একটু ঘটনা বলবো, আপনারা বিরক্ত হয়েন না। আমি যখন এই কলেজে আসি তার আগে আমি আরো 2টা কলেজে চাকরি করতাম। আমার শেষ কলেজটা মেরাজ দেখে আসছে, বরিশালেও গেছিল। অনেক বড় কলেজ, আমি ওখানে অনেক বেতনপত্র পাইতাম বেসরকারিভাবে। তারপরে আমি এখানে আসছিলাম কি জন্য? আমি ওই 2টা কলেজই শুধু নয়, আমার এলাকার যে সমস্ত কলেজ ছিল, আমি দেখি যে প্রিন্সিপালরা কেউই তার যথাযথ দায়িত্ব পালন করে না। সবাই যেন শুধু রুটিন ওয়ার্ক করে যায়, ছেলেপেলে ভর্তি করে, তার মধ্যে যারা যারা পাশ করলো করুক, যারা ফেল করলো করুক, এটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। আমি যে 2টা কলেজে চাকরি করছি সেখানেও যে অবস্থা, আমার আশেপাশের যে সমস্ত কলেজ আছে, আমার বন্ধু বান্ধবরা অনেক জায়গায় আছে, আমার যে যারা আছে, সবই একই অবস্থা। আমার মধ্যে এক ধরনের একটু জেদ কাজ করতেছিল যে এটা হবে কেন? প্রতিষ্ঠান যে চালাবে, যে প্রিন্সিপাল হবে, তাকে তো দায়িত্ব দিতে হবে, তাকে তো দায়িত্ব পালন করতে হবে। সেই থেকে আমি এই প্রিন্সিপাল পোস্টে আসার জন্য আমার খুব একটা আগ্রহ ছিল। সেই আগ্রহের প্রথমেই আমি কয়েক জায়গায় পরীক্ষা দেওয়ার পরে আপনাদের এখানে আমাকে নিয়োগ দিল। আমি প্রায় 1 মাস নানান রকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। তারপরেও আমি ফোন করলাম যে আমি ওই কলেজটাকে চেষ্টা করব, চেষ্টা করলে ফল পাওয়া যাবে। আসলে আপনারা যারা শিক্ষক আছেন, আমরা যারা শিক্ষকতা করেছি, কোনো চেষ্টা বৃথা যায় না। এবং আমরা এখানে চেষ্টা করেছি
এখানে আমরা ফল পেয়েছি। আপনারাও চেষ্টা করেন, ফল পাবেন। এই জন্য চেষ্টা করবেন। আমি শরীফ হোসেন 33 বছর 4 মাস চাকরি করেছি, আর 4 বছর আমি অবসরে গেছি। আমার মনে খুব কষ্ট লাগে যে আমি মানুষের জন্য কিছুই করতে পারতেছি না 4 বছর, কিন্তু 33 বছর তো করেছি, করতে পেরেছি, অনেক ভালো করতে পেরেছি। আপনাদের এখান থেকে যে কলেজে আমি গিয়েছিলাম সেখানে আমি 7টা ডিপার্টমেন্ট খুলেছি, অনার্স কোর্স, একটা মাস্টার্স কোর্স খুলেছি। কুষ্টিয়া জেলার বেসরকারি কলেজের মধ্যে আমি সেই কলেজকে সবচেয়ে ভালো রেজাল্ট উপহার দিয়েছি। অর্থ, অবকাঠামো সব দিক থেকে। আসলে চেষ্টা করলে হবে না কেন? শুধু কি আমার একার চেষ্টায় হয়েছে? আবার একার চেষ্টা থাকতে হবে, তার সঙ্গে যারা থাকে টিম ওয়ার্ক করে কাজ করতে হবে। আমি কথাগুলো বলছি এই জন্য কিছু যদি শিক্ষণীয় থাকে আপনারা শিখেন। আমি যখন ওই কলেজে গেলাম, ইন্টারমিডিয়েট 299 জন ছাত্র ভর্তি হয়েছে। আমার খুব একটা পছন্দ হলো না সংখ্যাটা, কারণ আমি ওই কলেজেরই ছাত্র, আমি ওখানে ইন্টারমিডিয়েট পড়ালেখা করছি। ওই কলেজটা 69 সালের কলেজ। এখানে তো অনেক বেশি ছাত্রছাত্রী ভর্তি হওয়ার কথা। আমি যাওয়ার পর আপনার মাধ্যমিকের রেজাল্ট হলো, স্কুলের রেজাল্ট হলো। আমাদের একজন সিনিয়র শিক্ষক ছিল, উনি আমারও সিনিয়র, এবং আমার যারা শিক্ষক ছিল তারা ওরা 3 জন ছিল আমার আন্ডারে, তারা চাকরি করত। উনি 4-5 জনকে সঙ্গে দিয়ে আমার কাছে আসলো, এসে আমাকে প্রস্তাব দিল যে আমরা তো প্রতি বছর স্কুলে যাই ছাত্র কালেকশন করতে, এবারও আমরা একটু যাব। আমি খুব কষ্ট পেলাম, মনে মনে আমার খুব ক্রোধ সৃষ্টি হচ্ছিল, ক্ষোভ সৃষ্টি হচ্ছিল। বহিঃপ্রকাশ তো ঘটাতে পারলাম না, শুধু আমি এইটুকু বললাম যে উপজেলা সদরের কলেজ, কুমারখালী উপজেলায় 14টা কলেজ আছে, উপজেলা সদরের কলেজ, আপনারা ছাত্র কালেকশন করতে যাবেন কেন? আপনারা বলতে পারেন যে আপনি তো রাজপাট কলেজে তো কালেকশন করে বেড়াইছেন, ছাত্র আনতে বাড়ি বাড়ি গেছেন। রাজপাট কলেজে কিন্তু আমি বাড়ি বাড়ি গেছি, কিন্তু ওখানে আমি যেতে রাজি না। আমি তাদের বললাম যে আপনারা, আমি আসছি, আমি আপনাদের সঙ্গে থাকবো, আপনারা লেখাপড়া করান, আমরা যদি সব ভালো পড়ালেখা করতে পারি, পড়াতে পারি, ছাত্রদের বাড়িতে আমাদের যাওয়া লাগবে, ছাত্র আমাদের বাড়িতে আসবে, আমাদের প্রতিষ্ঠানে একেবারেই স্বল্প সময়ের মধ্যে। 11 সালেই আবার কলেজে ছাত্রছাত্রী ভর্তি হতে শুরু করলো। 14 সালে আমরা যে সিট ছিল সেই সিটের আমরা অ্যাকোমোডেশন করতে পারলাম না, ছাত্রছাত্রী ভর্তি করতে পারলাম না, ওরা বাইরে চলে গেল। এখন প্রায় 750 করে ছাত্র ভর্তি হয়, আর বাড়ানো সম্ভব হচ্ছে না। এবং সেখানে এই যে কথাগুলো আমি কি কারণে বলব, আসলে খুব ভালো লেখাপড়া হয়েছিল। 12 সালে ওই আমি কলেজে ইত্তেফাক পেপার দিতাম, কলেজে তো আবার পড়ালেখা করার পেপার পড়ার সুযোগ হতো না, বাড়িতে গিয়ে পড়তাম। বাড়িতে পেপারে কেমন রেজাল্ট হলো, কিভাবে হলো, তখন ওই বোর্ডের চেয়ারম্যান বলছে যে জেলা সদরের কলেজগুলো এবার রেজাল্ট খুব একটা বেশি ভালো হয়নি। মফস্বল শহরের মধ্যে যে সমস্ত রেজাল্ট হয়েছে তার মধ্যে যতগুলো উনি প্রায় যে কয়টা কলেজ বলছিল তার মধ্যে আমার কুয়ারখালী কলেজ ছিল। 12 সাল, আমি 9 সালে গেছি।
যাই হোক, আমি 82,000 টাকা ঘাটতিতে আমরা সবাই বলছি, যেখানে ঘাটতি এখানে ওরা সব বাকি করে করে সব এটা ওরা করছে, আমি কষ্ট পেয়েছি। আমি যখন চলে আসি, আপনারা সবাই জানেন যে 2 বছর করোনা ছিল না, 2 বছর করোনা ছিল। আমি 70 লক্ষ টাকা আমার ক্যাশে ছিল, যে এমপিও ভুক্ত নন এমপিও ভুক্ত যারা আবার অনার্স 33 জন শিক্ষক, ওদেরকে আমি 2 বছর বেতন দিয়েছি। 2 বছর তো আবার 4 আনা পয়সাও কালেকশন ছিল না। 21 সাল কথাগুলো বললাম এই জন্য যে আসলে যদি ছাত্রদের পিছনে দৌড়ালে কিন্তু হবে না, ছাত্ররা আমাদের পিছনে দৌড়ায়, সেই পরিবেশ আমাদের সৃষ্টি করতে হবে। আমার ছাত্রদের বলবো, এখন অনেক ছাড় আপনারা আছেন, ইয়াং এনার্জেটিক ছাড় আছে, একটু বয়স হয়ে গেছে তারাও আছে। আপনারা বসে চেষ্টা করেন যে ছেলেরা যেন আমাদের এখানে আবার ফিরে আসে। ওদের দ্বারে দ্বারে আমরা যাব না, ওরাই আসুক আমাদের এখানে। খুব খুব ইয়ে করতে হবে তা না। আমি কালকে কলেজে পা দিয়ে আমার এত ভালো লাগছে, এই জায়গাগুলো আমি ভরাট করে রেখে গেছিলাম। যে উঁচু জায়গায় আপনারা বসে আছেন না, এটা অনেক নিচু জায়গা ছিল, এখান থেকে শুরু করে পুরা এরিয়া আমি ভরাট করে রেখে গেছিলাম। যেটা আমার খুব ভালো লাগছে যে সেই ভরাট করা জায়গা এখন প্যান্ডেল হয়েছে, অবকাঠামো 4 তলা বিল্ডিং হয়েছে। আমি ছেলে পেলেদেরকে পড়ানোর জন্য জায়গা দিতে পারি নাই, ওদের ক্লাসের বসার জায়গা দিতে পারি নাই, অনেক কষ্ট করে করছি। এখন এত সুন্দর পরিবেশ, অবকাঠামোর কোনো সমস্যা নাই, কোনো কিছুরই সমস্যা নাই, শুধু সমস্যা একটু আন্তরিকতা। আসুন, আমি আশা করব এবং আহ্বান এই কারণেই রাখব যে আমি যেহেতু 1 যুগ এখানে চাকরি করেছিলাম, আমি রাজপাটবাসীর একজন বাসী, তাদের একজন হিতাকাঙ্ক্ষী, তাদের একজন ভালো মন্দের আমি সঙ্গী। তাই আপনারা ছোটোখাটো মনের দৈন্যতা বাদ দিয়ে আপনারা এক হন এবং একসঙ্গে ছেলেদের আপনারা উপকার করেন। যে শিক্ষার্থীরা এখানে ভর্তি হতে আসে, ওদের তো কোনো দোষ নাই, ওরা তো এখানে ভালো কিছু পেতে আসে। আমাদের দোষে যদি ওদের সেই ভালো পাওয়াটা না পেতে পারি, আমরা যদি সেই ভালো পাওয়াটা না দিতে পারি, তাতে আমরা আল্লাহর কাছেও দায়ী হয়ে যাব, সমাজের কাছে দায়ী হয়ে যাব, মানুষের কাছে দায়ী হয়ে যাব, দেশের কাছে দায়ী হয়ে যাব। এটাও এক ধরনের পাপ, সেই পাপ আপনাকে সইতে হবে। তাই যার যে দায়িত্ব, যার যে কর্তব্য, নিষ্ঠার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, দায়িত্ববোধের সঙ্গে, বিবেকের সঙ্গে, বিবেচনাবোধের সঙ্গে এগুলো একটু দায়িত্ব পালন করুন। স্টেজে আছে সবার সুস্বাস্থ্য, সুন্দর জীবন, দীর্ঘায়ু কামনা করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। সবার জন্য শুভকামনা রইল। দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য এ পর্যায়ে আমরা বক্তব্যের একেবারে প্রায় শেষ দিকে চলে এসেছি। আজকের শেষ বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, রাজপাট ডিগ্রি কলেজ, জনাব শফিকুজ্জামান স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমাদের বিগত ছাত্রছাত্রী 2007-2008 পত্রিকা আয়োজিত আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের সাবেক স্যার, যাকে বলা হয় রাজপাট কলেজের প্রশাসনিক আইডল। আমি স্যারকে দেখে শিখেছি কিভাবে একটা প্রতিষ্ঠানকে আগায় নিয়ে যায়।
এবং আমি বিভিন্ন সময়, আমি না শুধু, এই কলেজে যারা পুরাতন স্যাররা আছে, স্যারের সময়কার স্যাররা আছে, তারা সবসময় শরীফ স্যারের কথা বলে। তারা সবসময় শরীফ স্যারের কথা বলে যে স্যারের আমলে এই হয়েছে, এটা ভালো হয়েছে, এটা করা দরকার। আমরা ওইভাবে করার চেষ্টা করি, কিন্তু আসলে যারা যারা আমাদের করার পিছনে থাকার কথা আমরা সবাইকে পাই না। বিশেষ করে একজন ছাত্রের সাথে দুইজনের সবচেয়ে বড় ঘনিষ্ঠতা থাকে। আমি এই সূচনাতে না যে একটু বিস্তারিত ঢুকে গেছি, ক্ষমা করবেন। যে তার অভিভাবক এবং শিক্ষক যে দুইজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা কলেজ থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু সেই অভিভাবকদের সাড়া খুবই নগণ্য। আমরা বাড়িতে চিঠি দেই, আমাদের অফিসিয়াল সহকারীরা বাড়িতে যে চিঠি প্রদান করে আসে অভিভাবকদের, ফোনে মেসেজ করা হয়, ফেসবুকে মেসেজ দেওয়া হয়, কিন্তু অভিভাবক আসে না। আসলে আমরা খুবই তখন কষ্ট পাই যে একজন অভিভাবক যদি তার ছাত্ররে আগায় নেওয়ার জন্য শিক্ষককে এবং শিক্ষা প্রতিষ্ঠানকে সাহায্য না করে, সেখানে একজন শিক্ষক কি করতে পারে। আজকের এই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের বিগত সময়ের স্যারেরা, অর্থাৎ স্বপন স্যার, মুস্তাফিজুর রহমান স্যার, আরো বিশেষ অতিথি অত্র এলাকার, অত্র ইউনিয়নের চেয়ারম্যান দিলওয়ার ভাই, সাবেক সদস্য বুলবুল ভাই, শিপার ভাই, মানে যারা কলেজের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এলাকার গণ্যমান্য লোক, আর আমার ওই ব্যাচের 7-8 ব্যাচে যারা আয়োজন করছে এই অনুষ্ঠান, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কালকে যখন দেবাশিস আমাকে রাত্রে ফোন দেয় যে স্যার এটা লাগবে, রাসেল ফোন দেয়, নাজমুল ফোন দেয় স্যার এটা লাগবে, এটা করতে হবে, আপনি নাই। আসলে আমার সেই প্রথম জীবনের চাকরি যখন 2002 সালে আমি এখানে চাকরিতে যোগদানে আসি, সেই সময়ের কথা মনে পড়ে। এবং তার পরবর্তী সময় বিশেষ করে যাদের যে ছাত্রদের সাথে ছাত্রীদের সাথে ঘনিষ্ঠতা বেশি ছিল আমার পড়াশোনা নিয়ে তাদের সাথে, এবং তারা এখন প্রতিষ্ঠিত হয়ে যে আমার সাথে যোগাযোগ রাখে, তাদের কথা ভেবে মনে হয়েছিল আমি রাত্রে একবার যাই। আসলে সাংসারিক জীবনে ঢুকে গেলে কতটা কষ্ট হয় আসা, কোনো জায়গায় যাওয়া, সেটার কারণে আমি আসতে পারিনি রাত্রে। ইনশাআল্লাহ আজকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, তাই আসছি। যাই হোক, এদেরকে ধন্যবাদ জানাই, সাথে সাথে আরো জানাই যে আজকে যাদের থাকার জরুরি ছিল, বিশেষ করে আমাদের চলমান ছাত্রছাত্রী, যারা এদেরকে দেখে শিখবে, এই কথাগুলো শুনবে, যারা ফলো করবে, যারা জীবনে আগায় যাবে, তারা নাই। আরো দরকার ছিল তাদের অভিভাবকদের, যে বিগত সময়ে স্যার কিভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছেন, দিক নির্দেশনা দিচ্ছেন, আমরা কিভাবে চলছি, সেগুলো শোনা দরকার ছিল। সেখানে অভিভাবকের ভূমিকা কি সেটা তাদের জানা দরকার ছিল, কিন্তু আমরা ওখানে পারি নাই, তাদেরকে হাজির করাইতে পারি নাই। উদাসীনতা তাদের, আমাদের না, ব্যর্থতা আমাদের না। আমাদের ছাত্ররা যথেষ্টভাবে অনেক দিন ধরে এই অনুষ্ঠান আয়োজন করবে, এবং আমরা শিক্ষকরা শিক্ষক মিলে আলোচনা করছি যে আমাদের পুরাতন ছাত্ররা এটা করবে, আমরা সবাই যেন থাকি, কিন্তু তাদেরকে আমরা পাইলাম না। এখানে আমার একটু চাওয়া উপস্থিত সকলের কাছে, আমার শিক্ষকরা তো আছেই, আমাদের বিগত যে ছাত্ররা যারা এই অনুষ্ঠান আয়োজন করছে তাদের কাছে চাওয়া, তাদের একটু ভূমিকা পালন করা, যে আসলে রাজপাট কলেজে কিভাবে লেখাপড়া হয়েছে বা এখনো হয়, কোন সিস্টেম হয়, সেটা নতুন ছাত্রদের যারা এখানে ভর্তি হতে ইচ্ছুক বা ইচ্ছুক না, যার যার এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে যে ভালো ছেলে মেয়েগুলো আছে, তাদের কাছে একটু প্রচার চালানো। জয়ী কলেজের টিচাররা খুবই আন্তরিক, তারা এইভাবে পড়ায়, আমরা যেরকম প্রতিষ্ঠিত হয়েছি বা আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে রাখছি, আরো ভালো করার জন্য যেভাবে আমরা দিক নির্দেশন যে আমরা আমাদের শিক্ষকদের থেকে শিখছি, এগুলো তারা যদি একটু প্রচার চালায়, আমার মনে হয় অত্র এলাকার কিছু ছেলে মেয়ে আমাদের এখানে ভর্তি হবে। সাথে সাথে যে সুযোগ সুবিধা আগে ছিল, সেই সুযোগ সুবিধাগুলো কন্টিনিউ আছে এখনো। অর্থাৎ বিশেষ করে যেসব A+ প্রাপ্ত এলাকার HSC পাস ছাত্রছাত্রীরা, তাদের জন্য আমাদের এখানে পড়াশোনা সম্পূর্ণ ফ্রি। এই জিনিসটা, এই প্রচারটা আমাদের এই বিগত ছাত্রছাত্রীরা একটু চালাবে। আর উপস্থিত যারা আছেন ইন্দ্রাও বলবেন, বিভিন্ন স্কুলে বা তাদের কাছের যে ছাত্রছাত্রী আছে তারা, এবং এর পরে যারা আছে তাদেরকেও কলেজ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ছাড় দেওয়া হয়, বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হয়।
এই সুযোগ সুবিধাটা প্রচার করা ইনাদের মাধ্যমে, তাইলে আমরা হয়তো কিছু ভালো ছাত্রছাত্রী পেতে পারি। আমাদের আর্থিক দৈন্যদশা নাই, আমাদের অফিসিয়াল কোনো দৈন্যদশা নাই, আমাদের ছাত্রছাত্রীর যে আবাসন অবস্থা তারও কোনো দৈন্যদশা নাই, কিন্তু আসলে মন মানসিকতার অভাব, আমরা পারতেছি না ছাত্রছাত্রী হাজির করতে। আমরা যতটা না চেষ্টা করি ছেলে মেয়েদেরকে ধরে রাখতে, কিন্তু দেখা যায় যে তারা চলে যায় কি বিভিন্ন কারণ দেখায় চলে যায়, আসে না, ক্লাসে আসে না, পরীক্ষার সময় শুরু আসে, এই বিভিন্ন ধরনের ঝামেলা হচ্ছে। আমরা চাই এলাকাবাসীর সমন্বয়, এবং হয়তো আমাদের 15 তারিখ থেকে টেস্ট পরীক্ষা শুরু হবে, আমরা এর ভিতরে অথবা এর পরে আমরা একটা অভিভাবক সমাবেশ করে ওখানে তাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, বা আমরা কিভাবে প্রশাসন কলেজ কিভাবে চালাচ্ছে, সেটা যাতে করে তারা একটু আন্তরিক হয় আমাদের এখানে ভর্তি হওয়ার জন্য। যাক, সর্বশেষ আমরা আজকে যে এখানে উপস্থিত হতে পারছি, যে ছাত্রদের আহ্বানে আমরা আসতে পারছি, তাদেরকে সর্বশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, এবং অনুষ্ঠানের প্রথম পর্ব এখনই সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। একটু বলে যাবে না, তাতে বলে তাই কঠিন হয়, একটু বলে যাবে বন্ধুরে তোর মুখের হাসি লাগে রে পালা, হাই লাপা 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 লারে লাপালা, বন্ধুরে তোর মুখের হাসি লাগে রে ভালা।
হাসি লাগে রে ভালা এই লাপা 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 লারে লাপালা বন্ধুরে তোর মুখের হাসি লাগে রে ভালা সামনে সামনে একটু কিবোর্ড দিয়ে দিবেন মনিটরে, একদম কম লেভেল দিলে কিবোর্ডে। ভাই আজান দিচ্ছে। আমাদের আজকের এই পুনর্মিলন অনুষ্ঠানে 2007 এবং 8 ব্যাচের যারা আছে সবার জন্য একটা তালি হয়ে যায়। আচ্ছা, যাই হোক, আমরা আসলে অনেক দূর পেরিয়ে আসছি, অনেক আগে আসছি। তো আমি একটা পছন্দের গান দিয়ে শুরু করছি। কিছুক্ষণ পর আবার হয়তো আপনাদের কাঙ্ক্ষিত শিল্পী আমাদের মিম গান করবে, নিলয় গান করবে, আমরা সবাই মিলে গান করবো, আপনারাও গান করবেন আমাদের সাথে। হ্যালো, হ্যাঁ ভূগোল ঠিক আছে বস, একদম চমৎকার। এখন শুধু স্টেজে যদি কখনো কিছু লাগে আপনি তখন সেটা দিয়ে নেবেন, যদি ভোকালটা কম পড়ে যায় আমি বলবো, আউটও দিয়ে দেন, এমন সমস্যা। হ্যালো, আচ্ছা একসাথে। সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, এইভাবে এত বদলে গেছি আমি। ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যায় সবার সাথে। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু দুঃখ তোমায় দিয়ে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। আচ্ছা, আমাদের আরাফাতকে ডাকছে একটু মঞ্চে। হ্যাঁ আরাফাত, আসতে পারো তুমি? কতরা আমি কেঁদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে, শূন্যতা ডুবে গেছি আমি, আমাকে তুমি ফিরিয়ে নাও সবার সাথে। তুমি কেন বলছো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। আপনাদের মোবাইলের ফ্ল্যাশ লাইট একটু দেখতে চাই সবাই একসাথে। অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে কোঅপারেট করছেন। আমাদের এই আরাফাতের গান গাওয়ার প্রচন্ড ইচ্ছা, ও আমার সাথে একটু গান করবে, একটু সাপোর্ট করবেন।
যাব তার বেশি মনে পড়ে যায় ফেলে আসা সেই সব দিনগুলো ভুলে যেতে আমি পারি না সবাই সাথে তুমি কেন বলছো না তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমায় সেই তুমি কেন এত চেনা বললে সে আমি কেন তোমাকে একটু একসাথে গেব কেমন করে এত আছে কিভাবে এত বদলে গেছে ও বুকেরই সব বস্তু হাতে সরিয়ে চলো বদলে যাই তুমি কেন বলছো না তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও সবাইকে অসংখ্য ধন্যবাদ ও গুরু ঘর বানাইলা কি দিয়া দরজা জানলা কিছুই নাই কেমনে তোমায় দেখতে গুরু ঘর বানাইলা কি দিয়া ও গুরু ঘর বানাইলা কি দিয়া দরজা জানলা কিছুই নাই কেমনে তোমায় দেখতে পাই গুরু ঘর বানাইলা কি দিয়া গুরু ঘর বানাইলা কি দিয়া সবাই একটু একসাথে গাইব চলে ইনস্ট্রুমেন্ট একটু লাউড হবে মঞ্চে ইনস্ট্রুমেন্ট একটু লাউড হবে এই ঘরেতে আমি ছাড়া আর থাকে না কেহ পোকা মাকড় খাইয়া গেল সুন্দর এই দেহ এই ঘরেতে আমি ছাড়া আর থাকে না কেহ পোকা মাকড় খাইয়া গেল সুন্দর এই দেহ তোমার কাছে চাইরে পানা কইরো না মানা ওই গুরু কান্দিয়া সই ওই গুরু কান্দিয়া গুরু ঘর বানাইলা কি দিয়া ও গুরু ঘর বানাইলা কি দিয়া দরজা জানলা কিছুই নাই কেমনে তোমায় দেখতে সই গুরু ঘর বানাইলা কি দিয়া গুরু ঘর বানাইলা কি দিয়া আমার রুহু আমার কাছে নাই তো এখন গুরু করতে হবে আজ থেকে হায় নতুন জীবন শুরু একটু একসাথে গাইবেন এদিকে আমার রুহু আমার কাছে নাই তো এখন গুরু করতে হবে আজ থেকে হায় নতুন জীবন শুরু রোজকে আমার আসবে কবে সাজার মেয়াদ শেষ কি হবে মুক্তির সাথে নিয়া মুক্তির সাথে নিয়া সবাই ও গুরু ঘর বানাইলা কি দিয়া দরজা জানলা কিছুই নাই কেমনে তোমায় দেখতে গুরু ঘর বানাইলা কি দিয়া আরে কি হলো সবাই ও গুরু ঘর বানাইলা কি
দরজা জানলা কিছুই নাই কেমনে তোমায় দেখতে গুরু ঘর বানাইলা কি দিয়া ও গুরু ঘর বানাইলা কি দিয়া গুরু ঘর বানাইলা কি দিয়া ও গুরু ঘর বানাইলা কি দিয়া সবাইকে ধন্যবাদ। দর্শকরা অনেক ভালো মানে কোঅপারেটিভ, অনেক কোঅপারেটিভ। আচ্ছা একটু আমরা সবাইকে একসাথে গান করবো না? আমি তো আওয়াজ পাচ্ছি না। এদিকে আসা বৌসর নিষেধ মনে হচ্ছে, যার জন্য আমি দর্শকদের সাথে গাইতে পারতেছি না। তার কি যাবে অত দূর? তার যাবে? আমার তারটা কি যাবে? আমি রাত দিয়ে যাইতাম, সবার সাথে একটু গাইতাম। তার যাবে? যাবে তার? আরে কি হলো? পাগলা হও চলে। এখানে গিটার লাগবে, এখানে গিটার লাগবে, গিটার। পাগলা হও তোরে হে মাটির পিম নিভু নিভু করে পাগলা হও তোরে হে মাটির পিম নিভু নিভু করে ওরে ওরে হাওয়া আমন হরে বন্ধু আসছে বহুদিন পরে ওরে ওরে হাওয়া আমন হরে বন্ধু আসছে বহুদিন পরে পাগলা হও তোরে হে মাটির পিম নিভু নিভু করে পাগলা হও তোরে হে মাটির পিম নিভু নিভু করে ওরে ওরে হাওয়া আমনারে বন্ধু আসছে বহুদিন পরে ওরে ওরে হাওয়া আমনারে বন্ধু আসছে বহুদিন পরে। আর দর্শক কি হলো, সব একসাথে চলবে না? পিছনে কি গান স্পষ্ট শুনতে পাচ্ছেন? চিল্লানো হবে, জোরে একটা ক্রাউড হবে। জোস আপনারা জোস। চন্দ্র গেছে দূর পরবাসে তারা চলে ওই আকাশে মাটির ভিড় দিন নিভে গেলে বন্ধুরে চিনব কি করে চন্দ্র গেছে দূর পরবাসে তারা চলে ওই আকাশে মাটির ভিড় দিন নিভে গেলে বন্ধুরে চিনব কি করে ওরে ওরে হা বন্ধু আসছে ওরে ওরে হাওয়া বন্ধু আসছে ওরে ওরে হাওয়া আমনারে বন্ধু আসছে বহুদিন পরে ওরে ওরে হাওয়া আমনারে বন্ধু আসছে বহুদিন পরে। আমাদের মা বোনদের কাছ থেকে একটা তালি পাচ্ছি জোরে। গানটা ভালো লাগছে? জোর করে দিচ্ছেন তালি নাকি? গান ভালো লাগছে তো? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। বিজলি চমকার না হেসে ঝুনক গুলো নেই পাশে ঈদ মরে বন্ধুরে দেখবো কি করে
दिन हो बाकी है बेकार दिन हो जीने के 4 दिन हो बाकी है बेकार दिन हो जाए 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 एक बार तो जाए जवानी फिर ना आए जवानी फिर ना आए जवानी फिर ना आए जवानी फिर ना আমাদের মিউজিশিয়ানদের জন্য একটু জোরে করতালি হয়ে যাবে অসম্ভব ভালো ভালো যাচ্ছে ওরা मेरे बारे में क्या है सोचती दुश्मन ना समझ कर ले दोस्ती मेरे बारे में क्या है सोचती दुश्मन ना समझ कर ले दोस्ती जाना इतना जीने के 4 दिन बाकी है बेकार दिन जीने के 4 दिन सबाई बाकी है बेकार दिन जाए 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 एक बार तो जाए जवानी फिर ना आए ओहो जवानी फिर ना आए जवानी फिर ना आए ओहो जवानी फिर ना आए पगला हो कुरे अतीर बीर निभु निभु करे पगला हो कुरे अतीर बीर निभु निभु करे ওরে হাওয়া কেমন হারে বন্ধু আসছে বহুদিন পরে ওরে হাওয়া কেমন হারে বন্ধু আসছে বহুদিন পরে পারা 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 ও বন্ধু আসছে ও বহুদিন পরে সবাইকে অসংখ্য ধন্যবাদ।